কে বলেছে? কে বলেছে? এই যে দেখাচ্ছি। ফেসবুক পুরোনো ইয়ে দেখাচ্ছে, এখন তো একটা দেখাচ্ছে, কিসে দেখ বলতে পারছি না। কালীঘাটে কালীঘাট থানায় ওসির সঙ্গে কথা বলছেন সিআইডি। মমতার বাড়ির সামনে কেন্দ্র বাহিনী। বন্ধ নেই। হ্যাঁ একটা মাল পাওয়া যাবে। ওমা মা দোকানে একটু মাল নেবে। ওই হ্যাঁ ওই যে এখান দিয়ে এপাশ দিয়ে এই তো দেখাচ্ছে কালীঘাটে। এবার অভিষেককে গ্রেপ্তার করতেছে নাকি করতেছে কি করে বলবো? এই তো দেখাচ্ছে কালীঘাটের মমতার বাড়ির সামনে কেন্দ্র বাহিনী। মমতার বাড়ি ঘিরে ফেললো কেন্দ্র বাহিনী। সকাল থেকে হরন দিয়ে উৎপাত করে যাচ্ছে, এখন মানে লোক এসছে তাই জন্য লোকের সামনে হরন দেবে, তাই এখন মানে কত ভদ্র দেবে, আবার কিছুক্ষণ পরে আবার চলে যাবে হরন দেবে। লাইন বন্ধ করে উৎপাত শুরু, হরন দিয়ে উৎপাত শুরু, দাম দাম বন্ধ করে উৎপাত শুরু। দেখে যাও কই হ্যাঁ দেখে যাও মমতার বাড়ি কি ঘিরে ফেলেছে বলে কেন্দ্র বাহিনী।
বারবার বোঝার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই কিন্তু নারাজ ছিলেন। কিন্তু অপরদিকে নদীর কাছে আইনের কাছে আর মানতে হলো এক প্রকার তার কারণ সিআইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করেছেন। তাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে যা পড়ে তার গোটা প্রক্রিয়া সম্পন্ন করবে নজর রাখছি আমরা। এবং একই সঙ্গে এই গোটা পরিস্থিতির জন্য সব থেকে বড় প্রশ্ন যে গত ১৪ মে থেকে আজ ৯ জুন এই একটা মাস ধরে নৈজাল কাণ্ডের তদন্তে যত সময় বাড়াচ্ছে ততই রহস্য পরিণত হচ্ছে, ততই যেন যে অভিযোগ সামনে এসেছে যে নৈজাল কাণ্ডের তথ্য সামনে এসেছে তা আরো জোরালো হচ্ছে। এই নানা কাজের মাধ্যমে নানা রকম ঘটনা বরণ করার মাধ্যমে তার কারণ গণবদ্ধতা প্রাণের বাড়িতে রাষ্ট্র মুখ্যমন্ত্রীর বাড়িতে তদন্তকারী আসবেন। যদি সবথেকে প্রশ্ন থাকে, যদি কোথাও কোনো গাফিলতি না থাকে, যদি কোথাও কোনো ভুল না থাকে, তাহলে এই ঘটনা কেন আর তার নিচে সেই ঘটনা তার ইতিহাস থেকে আলো এই তথ্যগুলো জোগাড় হচ্ছে। যদিও ইতিহাস নেই এটা স্পষ্ট হলো তার কারণ দীর্ঘ হয়তো 8 ঘন্টার বেশি সময় ব্যয় হলো সিআইডি আধিকারিকদের তদন্তকারীদের। কিন্তু তারপরেও অবশেষে রাজ্যের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির আধিকারিকরা ভেতরে প্রবেশ করেছেন, উচ্চপর্যায়ের আধিকারিকরা এসেছেন এবং যারা এসেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন আধিকারিক যারা আগেও দেখিয়েছি আমরা। পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ছেন, এনারা গিয়েছিলেন অভিষেক ব্যানার্জির হাতে নিজে আধিকারিকরা তার নিজের হাতে তাকে নোটিশ দিতে হচ্ছিল। তার সিআইডির নোটিশ তিনি গ্রহণ করেছিলেন, ভবন ভবনে তলব করা হয়েছিল, জামিনে তিনি দিল্লি চলে গেলেন। কিন্তু তালিকার থেকে ভবন ভবন মাত্র একটু করে দূরত্ব তিনি যেতে পারলেন না। আর যত সময় বলছে তত সেই প্রশ্নটা জোরালো হচ্ছে, তাহলে নৈজাল কাণ্ডের যে অভিযোগ যে বক্তব্য সামনে এসেছিল তার ক্রমশ জোরালো হচ্ছে। একের পর এক ঘটনা বরফ করা কিন্তু তার স্পষ্ট হচ্ছে। এবার তদন্তকারীদের হাতে কি উঠে আসে আদতে ১০ই মে যে তিনি প্রথম গিয়েছিল বিধানসভায় বিরোধী দলনেতা জানিয়ে সৌমেন চট্টোপাধ্যায় এবং তারপর দোসরাজুল এবং তেসরাজুল এই ঘটনা আমরা দেখেছি। তারপর গোটা বিধানসভায় গোটা প্রক্রিয়া কোন দিকে মোড় নিল স্পিকার অর্থাৎ অধ্যক্ষ রবীন্দ্রনাথ ঘোষের কাছে। তারপর যেভাবে যে গোটা প্রক্রিয়া ঘটল বিরোধী দলনেতা নির্বাচন এবং যারা আগে জোর করেছিলেন তাদের অবস্থান তাদের বক্তব্য এই নিয়ে একটা সময়টা ক্রমশ জোরালো হয়েছিল এবং তা এখন একদম চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে বহু বিধায়কের নাম সামনে এসেছিল, যাদের সই ছিল সেই চিঠিতে কিন্তু আন্দোলন তারা সই করেছিলেন কিনা, আদতে সেদিন তারা মিটিংয়ে আসছিলেন কিনা, এই সবচেয়ে পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়েছে ক্রমশ যে গোলাম ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, বাহাদুর ইসলাম, চন্দ্রা সিরাজের পরিবার অন্যান্য এরা তাদের সই আদতে সেই চিঠিতে ছিল কিনা। আপনার এটা খুব নজিরবিহীন গোটা দেশের সংসদীয় রাজনীতিতে কোনো এক বিধানসভার বিরোধী দলনেতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিধায়কের সই ঝাড়খণ্ড এবং তৃণমূলী এই অভিযোগ যখন সামনে আসলো তখন প্রশ্ন উঠছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তার কাছে এবং তার বাড়িতে এই তদন্তে তদন্তকারীরা আসবে এখন স্বাভাবিক। তার কারণ তারা বাড়িতে বসে বৈঠক হয়েছে, প্রোগ্রামে ভোটের ফল প্রকাশের পর সবাইকে প্রথম বৈঠক এবং তারপর দফায় দফায়
চিত্র দেখতে পাচ্ছ যে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যেমন একদম পর্যন্ত পরিষ্কার যদি সিআইডির আধিকারিক তারা রাখেন আছেন, তার পাশাপাশি দেখা যায় কালীঘাট থানায় এবং অন্যদিকে কেন্দ্রীয় বাড়ি প্রতিটা ক্ষেত্রে সকাল 4টে কিংবা 5টা থেকে শুরু করেছিল হরন দেয়া। শর্ট ভিডিও করেছিল, যে শর্ট ভিডিও দুপুরের পর থেকে করেছি বিকালবেলার দিকে, আর তখন হরন দিচ্ছিল। এখন যে ফুল ভিডিও হচ্ছে, এখন হরন না বললেই চলে। হরন একদম পাই বললে পাই বন্ধই বললেই চলে। এতক্ষণ পর্যন্ত দিয়েই যাচ্ছিল কনস্ট্যান্ট, একদম এক টানা। দেখতেই পাচ্ছেন ট্রাফিক, আর এখন দেখতে পাচ্ছেন কিরকম গাড়ি যাচ্ছে আর কিরকম কতটা কি হরন দিচ্ছে কা দিচ্ছে না। লাগাতার 5 থেকে 10 বছর এরকম উৎপাত চলছে। টিএমসি জমানা থেকে চলছে। এখন বিজেপি লিডারদের বলেছি জানে এসব বিষয়, এখন 1 মাসের উপর সরকার গঠন হয়ে গেছে, এখনো কোনো কাজ করেনি, কোনো অ্যাকশন নেয়নি। কেননা এক জানোয়ারের বাচ্চা আছে, জানোয়ারের বাচ্চাকে বাঁচাও অভিযান চলছে, কতগুলি পাগলা আছে সেগুলি বাঁচাও অভিযান চলছে, কতগুলি বিস্তর টাইপ নয়াটির মাসি টাইপের মাল আছে সেগুলিকে বাঁচানোর কাজ চলছে, তাই জন্য কোনো এখনো অ্যাকশন নেয়নি। আর এখানে টিএমসির মালগুলি বিজেপিতে নেবে, সেখানে এরকম হবে, কোনো অ্যাকশন হবে না, কোনো বিচার পাওয়া যাবে না। এই জন্য কোনো টিএমসির মালকে নেওয়া উচিত না। টিএমসিতে থাকাকালীন উৎপাত করবে, বিজেপিতে এসে ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না। সরকার হয়ে গেছে এতদিন পর্যন্ত, 1 মাসের উপর হয়ে গেছে, এখনো পর্যন্ত বলার বিজেপির লিডাররা সব জানে, বলার পরও কোনো অ্যাকশন হয়নি এখনো পর্যন্ত। 1 মাসের উপর হয়ে গেছে সরকার গঠন হয়েছে, আর প্লাস বিজেপি সরকারে এসছে যে। গত কয়েক সপ্তাহ যাবত অর্থাৎ যখন প্রথম
মে এই ঘটনা সামনে আসে চলতি যায় বিধানসভার বিরোধী দলের জন্য সৌমিক চট্টোপাধ্যায় তার বাড়িতে বিহার তার নাম করে এবং বিধানসভার পর নিজে অভিষেক তারা সপ্তম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তার পক্ষে এই তদন্ত প্রক্রিয়ার বিধায়ক অন্যান্য অভিষেক তারা দিয়ে নোটিশ দেওয়া গোটা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন আধিকারিকরা কিন্তু গোটা বিষয়টা 6 মে প্রথম বৈঠক অর্থাৎ প্রোগ্রামের ফল প্রকাশের পর আর তারপর দফায় দফায় যে বৈঠক তৃণমূল কংগ্রেসের সংগঠিত হয়েছে তার নিচে 30টি হরিচারের ডিস্ট্রিক্টেই হয়েছে কাছাকাছি শান্তি হয়েছে অর্থাৎ বিধানসভাদের নিয়ে বিরোধী দলের একটা সিদ্ধান্ত নেওয়া তাদের সই করানোর যাবতীয় অপশন 30টি হরিচারের ডিস্ট্রিক্টেই হয়েছে তাহলে সেখানে যখন এই গোটা প্রক্রিয়া পারিবারিক সম্পন্ন হচ্ছে তাহলে সেখানে তদন্ত করতে আসতে পারা কেন আমি হচ্ছি বিজেপির পুরনো ও অনেক দিনের থেকে পুরনো বিজেপি করি, অনেক দিন আগের থেকে বিজেপি করি। পুরনো বিজেপি হচ্ছে আমরা।
যেসব নৈহাটির মাসি টাইপের বিস্তার টাইপের মালরা জন্য এসব উৎপাত করা হচ্ছে, পিঠ বাঁচানোর জন্য উৎপাত করা হচ্ছে, তাদের ঘরে থাকতে আরও বাইরে হাজারখানা লাগে মুখ আলা করার জন্য। ঘরে ডাল ভাত খাবে, আবার বাইরে বিরিয়ানিও খাবে। শকুনরা কীভাবে নজরদারি করে দেখুন, আশেপাশে থেকে তো শকুনের মতো নজরদারি করে, প্লাস ফোনের মধ্যে কি বা হ্যাক করে বিভিন্নভাবে নজরদারি করে। যখন শর্ট ভিডিও করছিলাম তখন বিচার উৎপাত করছিল, সকাল থেকে করছিল উৎপাত। আর বিকালের দিকে বা দুপুরের দিকে যখন 3টের পর থেকে আমি শর্ট ভিডিও করছিল তখনও উৎপাত করছিল। এখন যেই লং ভিডিও করছি, ফুল ভিডিও করছি, এখন উৎপাত না বললেই চলে এখন ভাই। এতক্ষণ তো দেখেছেন, এখন পর্যন্ত শুটিং হয়েছে 31 মিনিট 39 সেকেন্ড। কটা হরন পড়েছে। পরপর একটা স্কুটি গেল, গাড়ি গেল, কোনো হরন দেয়নি। আর অন্য সময় যখন ক্যামেরা না করি তখন ও প্রত্যেকটা সিঙ্গেল গাড়ি গেলেও হরন দেবে। রাস্তায় লোক না থাকলেও দেবে, লোক থাকলেও দেবে। আর এক এক সময় যখন হরন দিতে পারবে না, ইচ্ছাকৃত প্ল্যানিং করে এই যে রাস্তা জাম করেই হরন দেবে। কেউ হয়তো দেখা গেল ও ফোন করে তাকে বললো যে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প কর, ব্যাস রাস্তা জাম হয়ে গেলো। পাশে জায়গা আছে কিন্তু ওইখান দিয়ে আসবে যারা, ওই মানে ওখান দিয়েই যেতে হবে, পাশ কাটিয়ে যেতে পারবে না, ওখান দিয়ে যেতে হবে, হরন দিয়ে দেবে। জাম রাস্তা জাম করিয়ে এরকমভাবে হরন দেওয়াবে। কখনো গাড়ি দাঁড় করিয়ে, আমাদের এখানে কোনো স্ট্যান্ড নেই, না অটো স্ট্যান্ড আছে না টোটো স্ট্যান্ড আছে, কোনো স্ট্যান্ড নেই। কোনো জাম করার এখানে গাড়ি দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। শুধু দেখা গেল কেউ বাইরে থেকে আসছে গাড়ি ভাড়া করে, সেই গাড়ি ছাড়া তো জাম হওয়ার জায়গা নেই, ইচ্ছাকৃতভাবে সে দাঁড় করিয়ে রেখে দেবে, হরন দেওয়ানোর জন্য এরকম করবে, উৎপাত করাবে। 5 থেকে 10 বছর লাগাতার এরকম চলছে। কখনো লাইন বন্ধ করে উৎপাত, কখনো হরন দিয়ে উৎপাত, কখনো মোবাইল হ্যাক করে উৎপাত, কখনো কম্পিউটার হ্যাক করে উৎপাত, কখনো মোবাইল নষ্ট করা, কম্পিউটার নষ্ট করা, এরকম লাখখানিক টাকার উপর আমার গচ্চা গেছে, এরকম নষ্ট করিয়েছে আমার জিনিসপত্র। যেমন আজকে আমার এয়ারটেলের ওয়াইফাইয়ের বিল আছে 706 টাকার মতন বিল আছে, সেটা আচানক আজকে দেখি 1021 টাকা আসছে। সেটাও হ্যাক করিয়ে এদিক ওদিক সেটিং করবো করে এদিক ওদিক আরও কিছু ও সাবস্ক্রাইব করিয়ে বাড়িয়ে দিয়েছে, কেননা হ্যাক করানো হয় মোবাইল, কম্পিউটার হ্যাক করানো হয়। এবার যেখান থেকে মোবাইল নিয়েছিলাম, ওয়াইফাই নিয়েছিলাম, যারা লাগিয়ে দিয়ে গেছিলো তাদেরকে জানালাম, এখনও পর্যন্ত সকালে জানিয়েছি, এখনও পর্যন্ত জানানি। ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে জানিয়েছিলাম। ডিস্ট্রিবিউটারের একজন তপু নামে, সেই ভোটের আগে কদিন আগে সেটেলমেন্টের জন্য তাকে দিয়ে একটা ফোন করিয়েছিল, সেটেলমেন্টের জন্য। সেটেলমেন্ট হয়নি বলে ঝামেলা করিয়েছিল দোকানে এসে, রিডিং কোডের নিয়ে ইস্যু তুলে নিয়ে। পুলিশ বলেছিল তখন কোনো দোষ নেই,
এই থানায় কেস করতে গেছে, এখনো পর্যন্ত জিডি কপি দেয়নি। বুঝলাম না কিরকম থানায় কেস হয়েছে, এরকম জিডি কপি এখনো দেয়নি যে থানায় কেস হয়েছে। না তদন্ত করতে এখনো পর্যন্ত এসছে পুলিশ। কেননা তদন্ত করলে ধরা পড়ে যাবে একসাথে কতজন মিলে করেছে, আর সেগুলিও ওদের যত টাকা রিচার্জ করেছে সবগুলি নিজেদের গড়েছে, নিজেদের নাম রেকর্ড করিয়ে অত টাকা উসুল করতে এসেছিলো, সেটেলমেন্ট করতে এসেছিলো। টাকা না দিলে সেটেলমেন্ট করো, ওই সেটেলমেন্ট আর এই সেটেলমেন্ট একরকম হয়ে যাচ্ছে, কারণ ওখানে সেটেলমেন্ট করিনি, তাই জন্য এরকমভাবে উৎপাত করি আমার আর ব্যবসার ক্ষেত্রে লোকসান করেছে। আর তারপর থেকে আমার ব্যবসায় প্রচুর পরিমাণে ঘাটতি হচ্ছে, প্লাস 5-10 বছর থেকে তো হচ্ছে। যখনই একটুখানি বাড়ে, ব্যবসাটা একটু ঠিক হয়, তখনই এরকম করাবে। 5-10 বছর ধরে মানে আমাকে কোনো ব্যবসাই করতে দেয়নি ঠিক মতন। এখনো সেটা চলে যাচ্ছে। এখন একটা আসছে, হরন দিল, দেখি সামনে কত লোক আছে, সামনে লোক দেখতে পাচ্ছেন কত লোক আছে। আবার সামনে গিয়ে আবার হরন দিল, ক্যামেরার পিছনে গিয়ে আবার হরন দিল, ওই আবার যাচ্ছে একটা, ও গিয়ে হরন দিল। দেখুন দিতে আছে একের পর এক। ওই পাশ দিয়ে একটা আসলো, ওই পাশের সামনে দিয়ে যেটা আসলো সেটা ক্যামেরার সামনে দিয়ে আসলো, সেটা কিন্তু হরন দেয়নি। ক্যামেরার পিছন দিয়ে এসে সামনের দিকে যেটা যাচ্ছে দুটোতেই হরন দিয়েছে, এখানে পিছনেরটা হরন দেয়নি। এই পাশ দিয়ে একটা টোটোও গেল। দেখবেন এতে বোঝা যাবে কে ইচ্ছাকৃত দেয় আর কে ইচ্ছাকৃত দেয় না। তবে ফুল ভিডিও করাতে হরনের উৎপাত অনেকটা কমে গেছে। নাইলে যখন ভিডিও করি না তখন প্রত্যেকটা গাড়ি ফাঁকা রাস্তা থাকলেও দেবে, লোক থাকলেও দেবে, আর যখন দিতে পারবে না তখন জাম করিয়ে দেবে। বিভিন্নভাবে উৎপাত, লাইন বন্ধ করিয়ে, হ্যাক করে, কম্পিউটার নষ্ট করে, মোবাইল নষ্ট করে বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করবে। দেখুন সামনে গাড়ি আসলো, কোনো লোক ছিল না, হরন দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কোনো লোক নেই। এর থেকে বুঝতে পারছেন তো, আমি বলছি কথাগুলি, সেগুলি হ্যাকের মাধ্যমে বিভিন্ন চিপ সেট করে রেখে দিয়েছে যাতে শুনতে পারে আমার কথাগুলি, এগুলি সেই অনুযায়ী এরকমভাবে করছে, শুনবে আর করাবে। এরকম শকুনের মতন কান পেতে শুনবে, আর ফোনের মাধ্যম দিয়ে বা শকুন দিয়ে পাওয়ারা দিয়ে ফোনের মাধ্যমে মাইক্রোফোন বা মাইক্রোচিপের ফিট করে ওর মাধ্যমে শুনবে বা আশেপাশে শকুনদের দেখাবে আর এরকম করাবে। মেন কালপেটকে বাটাম না দিলে এগুলি বন্ধ হবে না, কারণ সহ্যর তো একটা লিমিট আছে। এখনো তো পর্যন্ত করবো বলে এত উত্তেজিত করেছি, এতদিন চিল্লামিল্লিও করেছি, এই এত সহ্য করতে করতে মাঝে সাঝে বাজে ভাষাও বেরিয়ে আছে, কারণ 5-10 বছর পর্যন্ত সহ্য করে যাচ্ছি, কত সহ্য ক্ষমতা থাকে, তারপরেও করে যাচ্ছি। এখনো চিল্লে এত কিছু বলেছি, এখনো আজ পর্যন্ত একটা কিছু করিনি। এবার তো করা উচিত হিসাবে, কারণ আর কতদিন সহ্য করবো, আর কত সহ্য করবো। এখনো রেকর্ডিং চলছে 38 মিনিট 30 সেকেন্ড। একের পর এক দুটো গাড়ি গেল। দেখুন এই 3 নম্বর গাড়ি যাচ্ছে, সামনে একটা সাইকেল যাচ্ছে এ পুটে, আর বাইক যাচ্ছে মাঝখান দিয়ে।
এখান থেকে বোঝা যায় এগুলো কিন্তু একটাও হরন দেয়নি। এর থেকে বোঝা যায় কে ইচ্ছাকৃত হরন দেয় আর কে ইচ্ছাকৃত হরন দেয় না। ওই জানোয়ারের বাচ্চার চামচারা আর বিস্তর মালেদের চামচারা উৎপাত করে, তারা টিএমসি করতো। সামনে টোটো যে গেল সেও হরন দিয়ে যেত। যেই ওই সামনে থেকে হরন দিয়ে দিয়েছিল, একবারে দিয়ে আসছিল, এবার যেই এখানে দেখে ক্যামেরা হচ্ছে দেখে তাকালো, সোজা বেরিয়ে চলে গেল। দেখছে যে আমি এখানে শুয়ে রয়েছি প্লাস ক্যামেরা হচ্ছে। এই একটা অটো গেল, লোক ভর্তি ছিল, একটাও হরন দেয়নি, চলে গেলে আপাতত। ওখানে গিয়ে কি করে জানি না। দূরে গিয়ে দূরের থেকে হরনের সাউন্ড পাওয়া গেল, সেটা বাইকটা আস্তে আস্তে দিল না ওই অটোটা ওই দূরে গিয়ে দিল, এখানে সামনে কিন্তু দেয়নি। ওয়াইফাইয়ের বিলটা যে 700 থেকে 706 থেকে 1021 হয়ে গেল, সেটার জন্য ফোন করেছিলাম তপুকে, এখন ধরছে না। সকালে ফোন করেছিলাম, ধরেছিল, ডিটেলস সব হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছিল, পাঠিয়েছিলাম। হোয়াটসঅ্যাপে বিলের পিডিএফ ডাউনলোড করে পাঠিয়েছি, প্লাস যে কাছে যে 1021 টাকা বিল পেমেন্ট করতে সেটাও পাঠিয়েছি। কিন্তু আমার বিল আসার কথা ছিল 706, আর এই এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে পে করি বলে ডিসকাউন্ট দেয় 100 টাকা, 600 টাকা পে করতে হয়, কিন্তু সেখানে দেখাচ্ছে 1021 টাকা। কেননা প্রতিদিন উৎপাত করায়, লাইন বন্ধ করে রাখে, ক্লাবের ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে কি জানি, এই জন্য লাইন বন্ধ করিয়ে রাখে যেন দেখতে না পারি। কালকেও সেটা করিয়েছিল। সেই সন্ধ্যা থেকে বন্ধ করে রাত কটা পর্যন্ত, প্রায় 4-5 ঘন্টার উপরে লাইন ট্রান্সমিটার থেকে বন্ধ করে রেখে দিয়েছে। দুটোই সুবর্ণপুর থেকে আসে, দুটো যদি ট্রান্সমিটার দুটো আলাদা, একটা আছে আনন্দপুরের মোড়ের মাথায়, একটা আছে ভৌমিকপাড়ার এই পাশে, আমাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে গেলে কিছুটা গেলে গলি আছে, ওই গলিতে গিয়ে একটা দুটো বাড়ির পর ট্রান্সমিটার, একটা আছে ভৌমিকপাড়ার লাইন, একটা আছে আনন্দপুরের লাইন, কিন্তু দুটোই সাপ্লাই হয় সুবর্ণপুর থেকে। দুটো যদি লাইন এই সুবর্ণপুর থেকে বন্ধ করে একই টাইমে যাবে, একই টাইমে আসবে, কিন্তু লাইন বন্ধ করে তখনই ধরা পড়ে যায়, কোনোটা আগে যায়, কোনোটা পরে যায়, কোনোটা 1 মিনিট আগে, কোনোটা 1 মিনিট পরে, আর কোনো সময় আরও ডিস্টেন্সটা বেশি থাকে, কম থাকে। তেতাল্লিশ মিনিট 25 সেকেন্ড হয়ে গেল রেকর্ডিং। এখন বুঝতে পারছেন এতক্ষণে কটা হরন দিয়েছে, আর বলতে গেলে খুব কমই হরন দিয়েছে বললেই চলে। যতক্ষণ শর্ট ভিডিও চলছে তখন একটাও বাদ যাচ্ছিল না যে হরন দিচ্ছিল। যেখানে সিঙ্গেল যাক, ফাঁকা রাস্তা হোক তারাও, আর যারা যখন লোক থাকে তখন তো আরও বেশি করে, আর যখন পারে না তখন আবার জাম করিয়ে ফোন করিয়ে এদিকে ওদিকে ফোন করিয়ে লোক রাস্তার মধ্যে জাম করিয়ে দিয়ে হরন দাও। এবার এই জন্য
ও মাঝে মাঝে দোকানে বসি না, এই কারণে উৎপাতের জন্য কানে এত ইয়ে লাগে। 3 বছর ওর কানে এত ব্যথা শুরু করেছিল, সেটাই টান পড়েছিল যে খেতে পারতাম না, কোনো কিছু গিলতে পারতাম না, ওষুধ খেয়ে 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 সারিয়েছি এই উৎপাতের জন্য। আর তো ডিভাইসের এটা একটা কখনো কম্পিউটার কখনো ফোন এরকম নষ্ট করিয়ে বিভিন্নভাবে বারবার নষ্ট করিয়ে লাখখানিক টাকার উপর তো খরচা গেছেই। ওষুধ খেয়ে 3 বছরে প্রায় 4-5 হাজার টাকার ওষুধ খেয়ে নিয়েছি। তারপরে গিয়ে ঠিক হয়েছে 2-3 বছর পর। কোনো কিছু গিলতে পারতাম না, শিরায় টান পড়তো, কানের পাশে শিরায় টান পড়তো এই আওয়াজের জন্য। কানের সামনে সেই ইচ্ছাকৃত সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ দিয়ে যেত। তখন তো আর ক্যামেরা এত করতাম না। এখন বাধ্য হয়ে বিগত 1-2 বছর ধরে ক্যামেরা করছি। এখন রাস্তায় কত লোক আছে, কত ইয়ে আছে যে হরন দিয়ে আর বেরোতে হচ্ছে, জাম আছে, দেখতে পারলেন? দেখুন সামনে গিয়েও দিচ্ছে, আমার সামনে গিয়েও দিচ্ছে, কত লোক আছে দেখতে পারলেন তো, জাম। হ্যালো, বলো কবে করবা কাজ? সকাল থেকে তো মাথায় গরম করে যাচ্ছে হরন দিয়ে দিয়ে, কানের সামনে একটা সিঙ্গেল গাড়ি যাচ্ছে তাও হরন দিয়ে যাচ্ছে, রাস্তা কেউ নেই। আমি জানি না তুই যা খুশি কর, আমি জানি না। কবে করবা? এতদিন তো বলে যাচ্ছি। আমি জানি না, আমি কিছু করতে পারবো না, তুই যা খুশি কর। তো কবে করবা? বলছি তো আমি জানি না কিছু। সব সেদিনকার আসলো, ও তারাও করছে না। শিবাস ঠাকুরে বললো, ও বললো হবে হবে, তোমাকে বললে বলছে হবে হবে, আর কবে হবে? আমি জানি না, তুই পঙ্কজ মামারে জানা, পঙ্কজ মামারে। হ্যাঁ, তা এগুলি ওর বাড়ি এখানে, ও জানে না এসব জিনিস? জানা আরেকবার জানতেন। কতবার জানাতে লাগে? সেদিনকে তো আমার শুধু এসছে, তাও আমি দোকানের সামনে সব জানালাম, তাও তো কিছু হচ্ছে না। আজকে 1 মাসের উপর তো জানা, পঙ্কজ মামারে জানা। হ্যাঁ, এখনো কোনো কিছুই করেনি। তারপরে তোমার কি বলে, পিতৃ বাবাকে চেনো তো? না। আরে কি জানি, দিলীপদার মামা, দিলীপদার, ওই জ্যোতিষী দিলীপদার মামা,
হ্যাঁ, পার্থ জেঠুও পঙ্কজ জেঠুকে বলে গেছে এটা এইসবের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে এ টু সব ডিটেলস বলে গেছে। বলছে হ্যাঁ শোনো, বলছে আমি বলে যাচ্ছি যেন এইসব ঠিক করে দেয়। এখনও তো কাজ হয়নি, তাহলে তো পার্থ জেঠুও তো জানিয়েছে বিষয়টা। কাজ হয়ে যাবে তো, সে সকাল থেকে একটানা কন্টিনিউ দিতেই আছে। এখন শর্ট ভিডিও করেছি, দেখো তোমাকে পাঠিয়েছি, ওগুলোর মধ্যে দিচ্ছি। এখন ফুল ভিডিও করছি, যে ফুল ভিডিও করলে দেখা যাবে যে কতটা লোক আছে কতটা লোক নেই। এখন কম দিচ্ছে, এখন না বললেই চলে। ঠিক আছে, তুই পঙ্কজ মামারে জানা, পিন্টুকে জানা, তোকে জানা, পঙ্কজ মামারে জানালেই হবে, পিন্টুকে জানা। আর এদিকে তো আসে না, না এদিকে। আমি একটু ব্যস্ত হচ্ছি। এখন হরণ দিচ্ছে। পাঁচটা বাজে দোকান খুলবে না? হ্যাঁ, 5টা বাজে দোকান খুলবে না? হ্যাঁ হ্যাঁ, খুলে দিয়ে আসলাম জানলা।
ফাঁকা রাস্তায় হরন দিতে আসছে, হরন দিয়ে আসলো।